কিন্তু মাও বিশ্বাস করতেন চীনের মানুষের ইচ্ছাশক্তি সব বাধা অতিক্রম করতে পারবে। ১৯৫৯ সাল, চীনের এক গ্রাম, একটি পরিবার, শেষ মুঠো চাল শেষ হয়ে গেছে, বাড়িতে ৩টি সন্তান, সবার চোখে ক্ষুধার আলো। মা রাতের অন্ধকারে বের হলেন শস্যের মাঠে, যে শস্য তিনি নিজে বুনেছিলেন, নিজে ফলিয়েছিলেন, কিন্তু সেই শস্য সরকার নিয়ে গেছে পুরোটা। রেকর্ড বই বলছে এই গ্রামে ফলন হয়েছে ১০ গুণ, কিন্তু বাস্তবে ফলন হয়েছে অর্ধেক। মিথ্যা রেকর্ডের ভিত্তিতে সরকার নিয়ে গেছে সব, এবং গ্রামের মানুষ মরছেন একে একে। শুধু সেই গ্রামে নয়, লক্ষ লক্ষ গ্রামে একই গল্প। ১৫ লক্ষ, ২০ লক্ষ, ৪৫ লক্ষ মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, কিন্তু বিতর্ক নেই, একটা মানবসৃষ্ট দুর্যোগ ছিল একজন মানুষের সিদ্ধান্তের ফলে। সেই মানুষটার নাম মাও জেদাং। কিন্তু এই একই মানুষ চীনকে এনেছিলেন বিদেশি শাসনের অন্ধকার থেকে, ঐক্যবদ্ধ করেছিলেন বিভক্ত জাতিকে, এবং ভিত্তি রেখেছিলেন আজকের মহাশক্তি চীনের। আজকের বিং ইনসাইডে আমরা মুখোমুখি হব ইতিহাসের সবচেয়ে জটিল প্রশ্নের, একটি দেশের আধুনিকতার মূল্য কত লক্ষ মানুষের জীবন। শৈশব এবং বিপ্লবের বীজ। ১৮৯৩ সালের ২৬ ডিসেম্বর, শাওশান, হুনান প্রদেশ, চীনের একটি গ্রামে জন্ম নিলেন মাও জেদং। বাবা মাও রেনশেং, কৃষক থেকে ব্যবসায়ী, কঠোর নিয়ন্ত্রণকামী। মা ওয়েন কিমেই, বৌদ্ধ, দয়ালু। মাও পরে বলেছিলেন বাবার সাথে সম্পর্ক ছিল দ্বন্দ্বের, কিন্তু সেই দ্বন্দ্বই তাকে শিখিয়েছিল কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে। কৃষিকাজ করতেন, কিন্তু বই পড়তেন, ইতিহাস, চীনের বীরদের গল্প এবং চীনের অপমানের গল্প। সেই সময়ের চীন ব্রিটেন আফিম যুদ্ধে পরাজিত করেছে, জাপান ১৮৯৫ সালে আক্রমণ করেছে, পশ্চিমা শক্তিগুলো একের পর এক সুবিধা নিচ্ছে। চীনের মানুষ অপমানিত, দরিদ্র, বিভক্ত। মাও এই অপমান দেখলেন এবং শপথ নিলেন চীনকে আবার মহান করব, যে কোনো মূল্যে। এই যে কোনো মূল্যে পরে কত ভয়ঙ্কর হয়েছিল তখন কে জানতো। বিপ্লবের পথে, লং মার্চ এবং কমিউনিজমের উত্থান। ১৯২১ সাল, সাংহাই, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা। মাও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, কিন্তু শুরুটা ছিল কঠিন। ন্যাশনালিস্ট পার্টি কমিউনিস্টদের নিষ্ঠুরভাবে দমন করছিল। ১৯৩৪ সাল, মাও এবং তার অনুসারীরা ঘেরাও হলেন, কোনো পথ নেই। তখন মাও নিলেন একটি অসাধারণ সিদ্ধান্ত, লং মার্চ। ৯,৬৫৬ কিলোমিটার পথ, পাহাড়, নদী, তুষার ঢাকা পর্বত, ১ বছর। শুরু হয়েছিল ৮০,০০০ সৈন্য নিয়ে, শেষ হয়েছিল ৮,০০০ নিয়ে। বাকিরা মারা গিয়েছিলেন পথে, যুদ্ধে, রোগে, ক্ষুধায়। কিন্তু এই মার্স মাওকে বানিয়ে দিল কিংবদন্তি। চীনের মানুষ দেখল এই মানুষ অপরাজেয়, এই মানুষ নেতা। এবং ১৯৪৯ সালে গৃহযুদ্ধে চিয়াং কাই শেককে পরাজিত করে মাও ঘোষণা করলেন চীন উঠে দাঁড়িয়েছে। দ্য চাইনিজ পিপল হ্যাভ স্টুড আপ। তিয়ানামের স্কয়ার থেকে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের নেতা। প্রথম বছরগুলো সত্যিকারের পরিবর্তন। ১৯৪৯ থেকে ১৯৫৫, মাওয়ের প্রথম বছরগুলো। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য, প্রথম দিকে অনেক ভালো কাজ হয়েছিল। ভূমি সংস্কার, জমিদার এবং ধনী কৃষকদের কাছ থেকে জমি নিয়ে গরিব কৃষকদের দেওয়া হলো। এটা কোটি কোটি দরিদ্র কৃষকের জীবন বদলে দিল। নারী মুক্তি, চীনে নারীদের অবস্থান ছিল অত্যন্ত খারাপ। বাউন্ডারি ফিট, পায়ে বাঁধন দিয়ে ছোট কাজ করার প্রথা, এটা নিষিদ্ধ হলো। নারীরা সম্পত্তির অধিকার পেলেন, বিবাহ বিচ্ছেদের অধিকার পেলেন, শিক্ষার অধিকার পেলেন। সাক্ষরতা, ১৯৪৯ সালে চীনের সাক্ষরতার হার ছিল মাত্র ২০% এবং ১৯৭৬ সালে ৬৬%। গড় আয়ু ১৯৪৯ সালে ৩৫ বছর আর ১৯৭৬ সালে ৬৫ বছর। এই পরিসংখ্যানগুলো বাস্তব। মাও শুধু ধ্বংস করেননি, কিছু তৈরিও করেছিলেন, কিন্তু তারপর সব পাল্টে গেল। গ্রেট লিপ ফরওয়ার্ড, স্বপ্ন থেকে দুঃস্বপ্ন। ১৯৫৮ সাল, মাও ঘোষণা করলেন গ্রেট লিপ ফরওয়ার্ড, মহা উস্ফলন। চীনকে ১৫ বছরে ব্রিটেনকে ছড়িয়ে যেতে হবে। শিল্পে, কৃষিতে, উৎপাদনে পরিকল্পনা ছিল। কৃষকদের একত্রিত করো, বিশাল কমিউনে, সবাই একসাথে কাজ করবে, উৎপাদন বাড়বে এবং গ্রামে গ্রামে ব্যাকওয়ার্ড ফরেন্স।
উঠানের চুলা, যেখানে কৃষকেরা ইস্পাত বানাবেন রাতে, দিনে কৃষিকাজে। এই পরিকল্পনার মধ্যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। কিন্তু মাও বিশ্বাস করতেন চীনের মানুষের ইচ্ছাশক্তি সব বাধা অতিক্রম করতে পারবে। কি হলো বাস্তবে? কৃষকরা ফসল ফেলে ইস্পাত বানাতে লাগলেন। সেই ইস্পাত ছিল অকেজো, নিম্নমানের, শিল্পে ব্যবহারের অযোগ্য। কিন্তু ফসল মাঠে পড়ে রইল, কাটার মানুষ নেই, এবং সরকারি কর্মকর্তারা ভয়ে মিথ্যা রিপোর্ট পাঠালো। আমাদের গ্রামে ফলন 10 গুণ বেড়েছে। মাও সেই রিপোর্ট বিশ্বাস করলেন, এবং সেই মিথ্যা রেকর্ডের ভিত্তিতে সরকার শস্য নিয়ে গেল। কিন্তু শস্য ছিল না, এবং মানুষ মরতে লাগলো লক্ষ কোটি। চীনের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষ। আনুমানিক 15 থেকে 45 মিলিয়ন মানুষ মারা গেলেন শুধু এই দুর্ভিক্ষে। এবং মাও জানতেন কিছুটা, কিন্তু তিনি স্বীকার করতে চাননি। তার নীতি ভুল, কারণ স্বীকার করলে দুর্বলতা প্রকাশ পাবে এবং ক্ষমতা হারাবেন। তাই মানুষ মরল চুপচাপ। ক্ষমতার অভ্যন্তরীণ সংগ্রাম, যখন সহকর্মীরা শত্রু হয়। 1959 সাল, মার্শাল পেগ ডিউভাল, চীনের সবচেয়ে সম্মানিত সামরিক নেতাদের একজন, কোরিয়ান যুদ্ধের নায়ক। তিনি মাওকে চিঠি লিখলেন, বললেন গ্রেট লিপ ফরওয়ার্ড ব্যর্থ হচ্ছে, মানুষ মরছে, নীতি পরিবর্তন করতে হবে। মাও কি করলেন? পেংকে বরখাস্ত করলেন, রাষ্ট্রদ্রোহী ঘোষণা করলেন, কারণ মাওয়ের কাছে সমালোচনা মানে শত্রুতা। এবং ফেংয়ের পতন বাকি সবাইকে একটি বার্তা দিল, মাওকে প্রশ্ন করো না, বিপদ হবে। তারপর থেকে কোনো কর্মকর্তা সত্য বলেননি, সবাই বলেছেন সব ঠিক আছে, সব ভালো হচ্ছে। এবং এই মিথ্যার আড়ালে দুর্ভিক্ষ চলতে থাকলো। এটা কি শুধু মাওয়ের গল্প? না, এটা ক্ষমতার গল্প। যখন কোনো নেতাকে প্রশ্ন করা যায় না, তখন সত্য মরে, এবং সত্যের মৃত্যুর পথে মানুষও মরে। কালচারাল রিভ্যালুয়েশন, সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ। 1966 গ্রেট লিপ ফরওয়ার্ডের ব্যর্থতার পর মাওয়ের ক্ষমতা কিছুটা কমে গিয়েছিল। পার্টির মধ্যে বিরোধীরা শক্তিশালী। লিয়া সাউকি, ডেং জিংপিং তারা বলেছিলেন বাজার অর্থনীতির কিছু উপাদান দরকার। মাও এটা সহ্য করলেন না, এবং 1966 সালে মাও ডাকলেন কালচারাল রিভ্যালুয়েশন, সাংস্কৃতিক বিপ্লব। আনুষ্ঠানিক লক্ষ্য ছিল পুঁজিবাদী এবং ট্র্যাডিশনাল চিন্তা দূর করা, কিন্তু আসল লক্ষ্য নিজের ক্ষমতা ফিরিয়ে নেওয়া। মাও তরুণদের ডাকলেন, রেড গার্ড, লাল প্রহরীরা, এবং বললেন পুরনো সব ভাঙো, পুরনো সংস্কৃতি, পুরনো শিক্ষা, পুরনো ঐতিহ্য, পুরনো চিন্তা, এবং যারা এই পুরনো কিছু ধরে রেখেছে তাদেরও। লাল প্রহরীরা বেরোলো রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, কারখানায়, গ্রামে, শিক্ষকদের ধরল। কাউন্টার রিভলিউশনারি, পাল্টা বিপ্লবী। তাদের মারলো, কারাবন্দী করলো, শ্রম শিবিরে পাঠালো, মন্দির ভাঙলো, বই পোড়ালো, শিল্পকর্ম ধ্বংস করলো। হাজার বছরের ঐতিহ্য মাত্র কয়েক বছরে ছাই। এই সময়ে চীনের স্কুল বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, বিজ্ঞানীরা শ্রম শিবিরে, ডাক্তাররা গ্রামে, লেখকরা কারাগারে। একটি প্রজন্ম লস্ট জেনারেশন। শিক্ষা পেল না, সুযোগ পেল না, শুধু মাওয়ের লিটল রেড বুক, মাওয়ের চিন্তার ছোট লাল বই। সবাইকে মুখস্থ করতে হতো। কালচারাল রিভলিউশনে নিহতের সংখ্যা 5 লক্ষ থেকে 20 লক্ষ, আহত, নির্যাতিত, কারাবন্দী কোটির উপরে। ব্যক্তিগত জীবন, ক্ষমতার আড়ালের মানুষ। মাও জেদং ব্যক্তিগত জীবনে ছিলেন জটিল, অসঙ্গত এবং প্রায় নিষ্ঠুর। 4টি বিবাহ, অনেক সম্পর্ক। তার ডাক্তার, যিনি 22 বছর মাওয়ের সাথে ছিলেন, পরে একটি বই লিখেছিলেন, দ্য প্রাইভেট লাইফ অব চেয়ারম্যান মাও। সেই বইতে লিখেছেন মাও রাত জেগে থাকতেন, ঘুমের বড়ি খেতেন, তরুণ নারীদের সঙ্গে সময় কাটাতেন, স্নান করতেন না, পরিষ্কার পরিচ্ছন্নতায় অবহেলা। কিন্তু যখন জনসাধারণের সামনে আসতেন, সম্পূর্ণ অন্য মানুষ, আত্মবিশ্বাসী, শক্তিশালী, নেতার মতো। মাওয়ের চতুর্থ স্ত্রী, সাবেক অভিনেত্রী, কালচারাল রিভলিউশনের গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু মাওয়ের মৃত্যুর পরে গ্যাং অফ ফোর এর সদস্য হিসেবে গ্রেপ্তার, মৃত্যুদণ্ড, পরে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত, এবং জেলে আত্মহত্যা। মাওয়ের পরিবারেও ট্র্যাজেডি। বড় ছেলে মাও অ্যানিং কোরিয়ান যুদ্ধে মারা গেলেন। মাও বললেন, যুদ্ধে মরলে শুধু সৈনিকের ছেলে নয়, আমার ছেলেও মরতে পারে। এই কথাটা নিঃসন্দেহে সাহসী, কিন্তু বাকি কোটি মানুষ যখন মরেছেন, মাও কতটা অনুভব করেছিলেন? মাওয়ের যুদ্ধ, কৌশল এবং চিন্তা, প্রতিভা ও ক্ষমতার দ্বন্দ্ব। মাওকে অস্বীকার করা যায় না। কিছু ক্ষেত্রে তার সামরিক কৌশল, গেরিলা যুদ্ধের তত্ত্ব, পিপলস ওয়ার,
জনগণের যুদ্ধ। এই ধারণা দুর্বল বাহিনীর শক্তিশালীদের বিরুদ্ধে যুদ্ধের নতুন পদ্ধতি। ভিয়েতনাম, কিউবায়, আফ্রিকায় বিশ্বজুড়ে মুক্তিযোদ্ধারা মাওয়ের কৌশল থেকে শিখেছেন। মাওয়ের রাজনৈতিক দর্শনেও গভীরতা আছে। কন্ট্রাডিকশন নিয়ে তার বিশ্লেষণ, ওয়ান প্র্যাকটিস অ্যান্ড ওয়ান কন্ট্রাডিকশন, এই দুটি প্রবন্ধ মার্ক্সবাদী দর্শনের গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু এই প্রতিভা ক্ষমতায় এলে অহংকারে পরিণত হয়েছিল এবং অহংকারী নেতা কখনো ভুল স্বীকার করেন না। মাও ১৯৬২ সালে স্বীকার করেছিলেন গ্রেট লিপ ফরওয়ার্ডে ভুল হয়েছে, কিন্তু পরিমাণটা স্বীকার করেননি। বলেছিলেন, আমরা ৩ থেকে ৪ লক্ষ মানুষ হারিয়েছি, বাস্তবে ছিল কয়েক কোটি। এই মিথ্যা সচেতন, কারণ সত্য স্বীকার করলে সব বৈধতা হারিয়ে যায়। আন্তর্জাতিক মঞ্চে মাও, ভারত এবং সোভিয়েত বিরোধ। মাও শুধু চীনের গল্প নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও তার প্রভাব গভীর। সোভিয়েত চীন বিভাজন, স্ট্যালিনের মৃত্যুর পর ট্রুসেভ স্টালিনের নিন্দা করলেন, মাও রাগলেন। কারণ মাও মনে করতেন স্টালিন সঠিক ছিলেন এবং সোভিয়েত রিভিশনিজম বিশ্বাসঘাতকতা। চীন এবং সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট ভ্রাতৃত্ব প্রতিম দেশ হয়ে গেল প্রতিপক্ষ। ভারতের সাথে সম্পর্ক, ১৯৫৪ সালে হিন্দি চায়না ভাই ভাই, ভারত চীন ভাই ভাই। কিন্তু ১৯৬২ সালে চীন ভারত আক্রমণ করলো, সীমান্ত যুদ্ধ, ভারত হারালো, নেহেরু ভেঙে পড়লেন। অনেকেই বলেন এই পরাজয় নেহেরুর মৃত্যুকে ত্বরান্বিত করেছিল। এবং নিক্সনের সাথে কূটনীতি, ১৯৭২ সালে আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক করলেন। এটাই ছিল বাস্তববাদী পদক্ষেপ। সোভিয়েতকে চাপে রাখতে মাওয়ের এই রিয়াপলিটিক দেখায় তিনি শুধু আদর্শবাদী ছিলেন না, সুবিধামতো আদর্শ ছেড়ে দিতেও পারতেন। মৃত্যু এবং উত্তরাধিকার, ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর মাও জেদাং মারা গেলেন ৮২ বছর বয়সে। শরীর ভেঙে পড়েছিল, কিন্তু ক্ষমতা ছাড়েননি। শেষ পর্যন্ত মাওয়ের মৃত্যুর পর চীন কি করল? ডিও জিনপিং উঠে এলেন, মাওয়ের বিরোধী, যাকে কালচারাল রিভলিউশনের ২ বার পদচ্যুত করা হয়েছিল। তিনি মাওয়ের সব নীতি বাতিল করলেন, বাজার অর্থনীতি আনলেন। ইটস ডাজন্ট ম্যাটার হোয়েদার এ ক্যাট ইজ ব্ল্যাক অর হোয়াট, অ্যাজ লং অ্যাজ ইটস ক্যাচস মাইস, ইটস এ গুড ক্যাট। বিড়াল কালো হোক বা সাদা, ইঁদুর ধরলেই ভালো। এই নীতিতে চীন আজকেও অবস্থানে। কিন্তু মাওয়ের মূল্যায়ন, চীনা কমিউনিস্ট পার্টি ১৯৮১ সালে একটি সরকারি রায় দিল, মাও ৭০% সঠিক এবং ৩০% ভুল। চীনের নোটে মাওয়ের মুখ, কারণ মাওকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করলে পার্টির বৈধতাই প্রশ্নবিদ্ধ হয়। তাই মাও রয়ে গেলেন আংশিকভাবে সুবিধামতো। মনোবিজ্ঞান এবং ইতিহাসের পাঠ, মাও জেদাং কি দানব ছিলেন নাকি স্বপ্নদ্রষ্টা? উত্তর দুটোই। এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য। মনোবিজ্ঞানীরা মাওকে বিশ্লেষণ করেছেন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যারানইয়া, ক্ষমতার প্রতি অসীম আসক্তি। কিন্তু শুধু মনোবিজ্ঞান দিয়ে মাওকে বোঝা যায় না, কারণ মাও ছিলেন একটি সময়ের সন্তান। সেই সময়ে চীন সত্যিই অপমানিত ছিল, পিছিয়ে পড়া ছিল, বিভক্ত ছিল এবং মাও সেই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু তার পদ্ধতি ছিল, লক্ষ্য যথেষ্ট মহান হলে যে কোনো উপায় গ্রহণযোগ্য। এই বিশ্বাস ইতিহাসে বারবার ভয়ঙ্কর ফলাফল এনেছে, স্টালিনের সাথে, হিটলারের সাথে, পল পটের সাথে এবং মাওয়ের সাথেও। ভিয়েতনামের তিয়ানানমের স্কয়ার, বেইজিং, মাওয়ের বিশাল প্রতিকৃতি। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ছবি তোলেন, মাথা নত করেন। কিন্তু তার পাশের রাস্তায় একটু দূরে আরেকটি ইতিহাস আছে। ১৯৮৯ সালে এই একই স্কয়ারে ছাত্রছাত্রীরা গণতন্ত্রের দাবিতে দাঁড়িয়েছিলেন এবং ট্যাঙ্ক এসেছিল। মাওয়ের উত্তরাধিকারী সরকার, একই পদ্ধতি, ক্ষমতার বিরুদ্ধে কণ্ঠস্বর থামিয়ে দাও। মাওয়ের গল্প আমাদের বলছে, একটি মহান লক্ষ্য নিষ্ঠুর পদ্ধতি ন্যায়সঙ্গত করে না। ৪০ থেকে ৭০ মিলিয়ন মানুষের জীবন কোনো আধুনিকতার মূল্য নয়, কোনো জাতীয় গর্বের মূল্য নয়, কোনো ঐতিহাসিক প্রয়োজনীয়তার মূল্যও নয়। মাও চীনকে এগিয়ে নিয়ে গেছেন, এটা সত্য, কিন্তু সেই এগিয়ে যাওয়ার পথে যারা পড়ে রইলেন তাদের কথা ইতিহাস ভুলে যায়। বিং ইনসাইট ভুলতে চায় না, কারণ ইতিহাসের সবচেয়ে বড় পাঠ হলো, নেতার ক্ষমতা যতই বড় হোক, প্রতিটি মানুষের জীবন তার চেয়ে বড়। সবসময় বিং ইনসাইট সত্যের সন্ধানে।